শামশেরগঞ্জের জনসভায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর তোপ, দাবি উঠল নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির। শামশেরগঞ্জ আজ মঙ্গলবার বিকেলে শামশেরগঞ্জের গোবিন্দপুরে এক জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও। বক্তব্যে তিনি গঙ্গা ভাঙন সমস্যার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, স্থানীয় স্তরে দুর্নীতি এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে সরাসরি আক্রমণ শানান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, গঙ্গার জল যেমন দায়িত্ব নিয়ে বাঁধ ভাঙে না, তেমনি এই সরকারও কোনো দায়িত্ব পালন করে না। গরিব মানুষ ভাঙছে, সরকার দেখছে। সম্প্রতি দুলিয়ানে ঘটে যাওয়া ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নওশাদ বলেন, নিরপরাধের জেলে ভরে রাখা হচ্ছে, প্রকৃত দোষীরা রয়ে যাচ্ছে বাইরে। আমরা চাই অবিলম্বে তদন্ত হোক এবং নির্দোষদের মুক্তি দেওয়া হোক। এছাড়াও হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তিনি। জনসভার মঞ্চ থেকে মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কণ্ঠস্বর তুলব যতদিন না সত্য সামনে আসে। এই সভার মাধ্যমে আসন্ন সময়ে রাজনীতির ময়দানে আইএসএফ যে আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। আইএসএফ হচ্ছে অচ্ছুত, আইএসএফ কে মার দেওয়া যাবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম, অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। এই যে জায়গাটা, এই জায়গা মালিককে অনেক প্রেসার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে। এত ভয় পাওয়ার কি আছে? বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে, সেখানে কোনো সমস্যা নেই, তাদেরকে আটকানো হচ্ছে না। আইএসএফ আটকানো হচ্ছে না কেন? আইএসএফ মানুষের কথা বলে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে, সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফকে। বাঙালিরা একাধিক জায়গায় অত্যাচারিত, তারা কিন্তু অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে। 90% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে, 10% সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গের। কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না। আমি অনুরোধ করছি রাজ্য সরকারকে, প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে, ধর্নায় বসুক, পার্লামেন্টে একটা সেশন এটা নিয়ে আলোচনার জন্য রাখুক, এই দাবি করুক, রাষ্ট্রপতির সাথে দেখা করুক, প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক। এই অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার। এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না। কদিন আগে দেখছি অসভ্যগুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। বাংলা ভাষার আক্রমণ হচ্ছে, কিছু বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে আছেন তারা বলছেন বাংলা ভাষার আক্রমণ নয়। দুর্ভাগ্য আমাদের শেষ হতে বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি। কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেতে বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো। আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না। আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত, সেই বাংলা ভাষাকে অপমান করছে। পৃথিবীর 10টা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই ক্রাইমকে আমাদের বাংলা, তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। ভারতবর্ষের সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা, সেই বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা, কখনো আমাদের এই ক্যারেক্টার একজন বৃদ্ধ বয়সকে দাঁড়িয়ে দেখলে তার প্রতি অত্যাচার করা হয়েছিল, অমানবিক হয়েছিল। প্রায় জায়গায় দেখি এই ধরনের দাড়িওয়ালা দেখেই এই সমস্যা। আপনিও ঘটনাস্থলে গিয়েছিলেন, দেখুন এটা হচ্ছে, তাহলে কি পুলিশের কোনো দুর্বলতা বা গাফিলতি আছে? গাফিলতি আছে, ইচ্ছা করে ধরছে না মেন অ্যাকিউজকে। দুর্গাপুর কাণ্ডের মূল হোতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি। যে পরিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে। একটা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে 8টি সেলাই করতেছে, অ্যাটেম্প মানে মাথাকে মেরে দিত জানে, তোকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত, এরকম বলছিল। অসত্য ভাষায় গালিগালাজ, ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ, বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার। যে মূল হোতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন? এক কথায় প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে, অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে। যত এই ধরনের ধমকাবে চমকাবে, বিজেপির ভয় দেখাবে, তিনি মুসলমানরা তৃণমূলে তুলে উঠবে। তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝায় যাচ্ছে শাসক দল। চলো, তারা যাতে দ্রুত জামিন পায় সেই জন্য আমি কথা বলছি। নিরীহ ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে। আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত, চন্দন
দাস, হরিগোবিন্দ দাস, ইজাজ মোল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি। মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস এবং বাইরের লোক নিয়ে এসে করেছে, তাহলে নিরহ শামশেরগঞ্জের মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন? এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে। আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি, কেউ যদি আমার সাথে যোগাযোগ করে আমি আইনি পরিষেবা দেবো। সাম্প্রতিকভাবে কাজ হয়নি, শুধু বালির বস্তা এবং পাকা বোল্টার দিয়ে বাঁধা, কিন্তু তারা দাবি জানাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে। আমরা চাইছি বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ হোক, তাহলেই ওসব কেন্দ্র রাজ্যে দায়ী ঠেলাঠেলি করবে আর শামশেরগঞ্জের মানুষের কবরস্থান, শ্মশান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে, গঙ্গা গড়বে, এটা মেনে নেওয়া যায় না। রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে। এগুলো লুট হয়ে যাচ্ছে, জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু জায়গাতে লুট করে নিচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে, না বিরিয়ানির প্যাকেট, না 500 টাকা, না ধমকে চমকে। আগামী দিন শামশেরগঞ্জে আইএসএফ আসছে, এটার বার্তা দিয়ে দিচ্ছে। আগামী দিকে প্রার্থী হবে। ধন্যবাদ।